হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা ফিরে এসেছি আবার একটা কর্নেল কাহিনী নিয়ে। আপনাদের মধ্যে অনেকেই কর্নেলের গল্প শুনতে চেয়েছিলেন, তাই এবারের গল্প খরষ্টি লিপিতে রক্ত। আজ পড়ছি প্রথম পর্ব। ভদ্রলোক সোফায় বসেই তেতো মুখে বললেন, সবচেয়ে বাজে আর সাংঘাতিক হোক্স যদি কিছু থাকে তা আছে আর্কিওলজিতে। মাটির তলায় একটা নাক ভাঙা পুতুল বেরোলেই গুপ্তযুগ, এক টুকরো মেটাল পাতে হিজিবিজি রেখা দেখলেই খরষ্ট লিপি। ব্যাপারটা একটা ফাঁদের মতো। বাবা এই ফাঁদে পা দিয়ে এবার আমাদের ফ্যামিলিকে পথে বসাতে চলেছেন। অবাক হয়ে লক্ষ্য করছিলাম ভদ্রলোককে। বয়স 42 হতে পারে, 45ও হতে পারে, আবার 50 হলেও হতে পারে। মাথায় কাঁচা পাকা চুল, রোদে পোড়া তামাটে গায়ের রং, চেহারায় মফস্বলের বনেদি আভিজাত্য স্পষ্ট। শক্ত হাড়ের কাঠামো, লম্বাটে গড়ন, পরনে সিল্কের পাঞ্জাবি, তাঁতের ধুতি, হাতে একটা কালো শৌখিন ছড়ি। কাঁধে সুদৃশ্য ব্যাগটা গুছিয়ে পেটের কাছে রেখে সিগারেটের প্যাকেট বের করলেন। এতক্ষণে আঙুলে গ্রহরত্ন বসানো কয়েকটা আংটিও চোখে পড়ল। কর্নেল নীলাদ্রি সরকার চুরুট কামড়ে ধরে তাকিয়েছিলেন। সাদা দাড়ি থেকে এক টুকরো ছাই গড়িয়ে পড়ল। তাকে হাত বুলিয়ে বললেন, আপনি সোমদেব রায়? আগে হ্যাঁ। এতক্ষণে ভদ্রলোক নমস্কার করলেন, একটু হাসবার চেষ্টা করে বললেন, সাইকিয়াট্রিস্ট ডক্টর মহেন্দ্র বোস আমার বন্ধু। গত রাত্রে কথায় কথায় উনি আপনার কথা বলেছিলেন। কর্নেল ওর কথার ওপর বললেন, আপনি কি আপনার বাবাকে সাইকিক পেশেন্ট ভেবেছিলেন? ভাবি না না ভাবি, বলুন। সোমদেব সিগারেট ধরিয়ে বিরক্ত মুখে বললেন, বছর 10 আগে স্কুল থেকে রিটায়ার করেছেন। স্কুলে থাকার সময় এসব বাতিক একটু আদ্র ছিল, সেটা এখন বাড়তে বাড়তে একেবারে পাগলামিতে পৌঁছেছে। আজকাল পঞ্চায়েত থেকে রাস্তা তৈরি, পুকুর সংস্কার, এসব কাজ আমাদের এলাকায় লেগেই আছে। বাবার বয়স 75 বছর। এই বয়সে কোথাও খোঁড়াখুড়ির খবর পেলেই সেখানে হাজির হবেন। আর রাজ্যে জঞ্জাল কুড়িয়ে এনে মিউজিয়াম, বুঝলেন, ওয়েস্টে চিঠি লেখালেখি করে সাহেব মেমদের ডেকে আনা, তার উপর বই লেখার বাতিক, পয়সা খরচ করে সেই বই ছাপানো, সংসার ফতুর হতে বসেছে। আপনার বাবার মিউজিয়াম থেকে কি হারিয়েছে বলেছিলেন? সোমদেব সোজা হয়ে বসলেন। বাবা বলছেন হারিয়েছে, সেই নিয়ে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন। আবোল তাবোল বকছেন, সামলানো যাচ্ছে না। চূড়ান্ত পাগলামি। জিনিসটা কি? বলছেন নাকি ব্রোঞ্জের একটা সিল, খরষ্ট লিপিতে কি সব লেখা ছিল, প্রায় নাকি ডিসাইফার করে ফেলেছিলেন, একটু বাকি ছিল। কর্নেল একটু হাসলেন। ডিসাইভার কথাটা ঠিক হলো না। যতদূর জানি খরষ্ট লিপিতে আলফাবেটিক রাইটিং সিস্টেম, অর্থাৎ বর্ণমালা ভিত্তিক লিপি। এখন এই লিপি পড়া হয়, ডিসাইফার করা হয় বলা চলে না। সোমদেব গম্ভীর মুখে বললেন, কে জানে, বাবা তাই বলছেন। যাই হোক, প্রশ্ন হলো বাবার ও ঘরে পারতপক্ষে আমরা কেউ ঢুকি না। ঢুকলে উনি বিরক্ত হন। তাছাড়া সব সময় দরজা ভেতর থেকে বন্ধ থাকে। বাবা যখন বেরোন তালা এটেই বেরোন, তালা কেউ ভাঙেনি। বাবার দৃষ্টিশক্তিও এ বয়সে খুব তীক্ষ্ণ, কাজেই আমরা ভেবে পাচ্ছি না কিভাবে ওটা চুরি যেতে পারে। সোমদেব কয়েক সেকেন্ড চুপ করে থাকার পর শ্বাস প্রশ্বাসে মিশিয়ে ফের বললেন, কিছুদিন থেকে আমার ধারণা হয়েছে বাবা ইমাজিনস থিংস, যা নেই তা আছে বা ছিল বলে কল্পনা করেন। পরে অনেক সময় অবশ্য ভুলটা স্বীকার করেন। এনিওয়ে, ডক্টর বোস বললেন, হ্যাঁ, একটু আগে উনি আমাকে ফোন করেছিলেন। কর্নেল হেলান দিয়ে চোখ বন্ধ করে বললেন, কিন্তু আমি বুঝতে পারছি না এ ব্যাপারে আমি কি করতে পারি।
ব্রোঞ্জের সিল হারানোর কথা আপনার বাবা কি থানায় জানিয়েছিলেন? জানিয়েছেন, তবে লোকাল পুলিশ বাবার ব্যাপার স্যাপার ভালোই জানে। ষষ্ঠীচরণ ট্রেতে কফি রেখে গেল। কর্নেল চোখ খুলে বললেন, কফি খান। সোমদেব কফির পেয়ালা তুলে নিয়ে আমার দিকে তাকালেন। একে তো চিনতে পারলাম না। ইনি কি আপনার অ্যাসিস্ট্যান্ট? শুনেছি প্রাইভেট ডিটেকটিভদের অ্যাসিস্ট্যান্ট থাকে। কর্নেল দ্রুত বললেন, একটু ভুল হয়েছে সোমদেব বাবু, আমি ডিটেকটিভ নই। সোমদেব একটু অবাক হয়ে বললেন, কিন্তু ডক্টর বোস বললেন। আমি ডিটেকটিভ? সোমদেব বিব্রতভাবে বললেন, না মানে ঠিক এই কথাটা বলেননি, তবে মিস্টিরিয়াস কিছু ঘটলে আপনি নাকি সলভ করতে পারেন। কর্নেল তার স্বভাবসিদ্ধ অট্টহাসিটি হেসে বললেন, আসলে আমি একজন নেচারিস্ট সোমদেব বাবু। প্রকৃতিতে অসীম রহস্য, তাই নিয়ে আমি নিজের পদ্ধতিতে মাথা ঘামাই না। আমি বিজ্ঞানী নই, তবে মানুষও তো প্রকৃতির একটা অংশ। তাই কোথাও মানুষের জীবনে রহস্যময় কিছু দৈবাৎ ঘটে গেলে আমি নাক গলাই। কর্নেল আমার দিকে সস্নেহে তাকিয়ে বললেন, জয়ন্ত চৌধুরী, দৈনিক সত্যসেবা পত্রিকার স্পেশাল রিপোর্টার। আমি সৌজন্যমূলক নমস্কার বিনিময় করলাম। তারপর বললাম, আপনি কি হারানো ব্রোঞ্জের সিল উদ্ধার করতে কর্নেলের কাছে এসেছেন? সোমদেব একটু ইতস্তত করে বললেন, তার চেয়েও ব্যাপারটা সিরিয়াস। বাবার অবস্থা এখন হাফ ম্যাড, শয্যাশায়ী হয়ে পড়েছেন। বিড়বিড় করে কি সব বলছেন বোঝা যাচ্ছে না। পালপুকুর, ধর্মপাল, পালগড়, এই সব কথা। কিন্তু বারবার পারু মানে আমাদের ছোট বোন পারমিতাকে ডাকছেন। পারু ইজ ডেড, অথচ বলছেন পারুকে ডাকো, সে সব জানে। কর্নেল আসতে বললেন, আপনার বোন মারা গেছে? একটা মিস অ্যাপ। ব্যাপারটা খুলে বলি, আমরা 3 ভাই 1 বোন। আমি, রন্তিদেব, শান্তিদেব আর পারমিতা। মা বেঁচে নেই। আমরা একান্নবর্তী ফ্যামিলিতে থাকি। গত বছর বাবা আমাদের অমতে ওর এক প্রাক্তন ছাত্র কমলেশের সঙ্গে পারোর বিয়ে দেন। মাস 3 আগে পারো সুইসাইড করেছে। একটা সুইসাইডাল নোট ওর ঘরে পাওয়া গিয়েছিল। আমরা জমিদার বংশের প্রথা হলো বাড়ির মেয়ে শ্বশুরঘর করতে যাবে না। আমার ছোটবেলায় জমিদারি প্রথা উচ্ছেদ হয়েছে, কিন্তু বাবা ট্র্যাডিশন ছাড়তে চাননি। কাজেই কমলেশ ঘর জামাই ছিল। কমলেশ বাবু এখন কোথায়? বাবা ওকে যেতে দেননি। বাবার আর্কিওলজিতে বাতিক, আর কমলেশ ওর অ্যাসিস্ট্যান্ট। সোমদেবের মুখে বিকৃতি ফুটে উঠল। কর্নেল ফের বললেন, কমলেশ বাবু এখন কোথায়? বাবার মিউজিয়ামের পাশের ঘরে থাকে। বাবার দেখাশোনা সেই করছে। আসলে বাবা আমাদের কাছে ঘেঁচতে দিচ্ছেন না, কিন্তু ওকে ঢুকতে অ্যালাউ করছেন। কমলেশ বাবুর বাড়ি কোথায় ছিল? পাশের গ্রাম পালগড়ে। ছন্নছাড়া প্রকৃতির যাকে বলে, 3 কুলে কেউ নেই। কোনো চাকরি বাকরি করেন উনি? আমাদের কোদালিয়া গ্রামের স্কুলের মাস্টারি করে। জেলার সবচেয়ে পুরনো স্কুল আমার ঠাকুরদার করা। এখন গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন বোর্ড বসিয়ে দিয়েছেন। আমার জ্যাঠামশাই ছিলেন সেক্রেটারি, তিনি মারা গেছেন। বাবা ছিলেন হেডমাস্টার। আপনার জ্যাঠামশাইয়ের ফ্যামিলি কোথায় থাকেন? উনি চিরকুমার ছিলেন। কর্নেল কফিতে শেষ চুমুক দিয়ে নিভে যাওয়া চুরুট ধরিয়ে বললেন, আপনি কি করেন? সোমদেব হাসবার চেষ্টা করে বললেন, কিছু না, থিয়েটার নিয়ে থাকি টাকি। খুলে বলা উচিত, আমি বাবার প্রিয়পাত্র ছিলাম না কোনোদিন। টেনে টুনে বিয়ে পাশ করেছিলাম। মেজ রন্তিদেব অবশ্য ব্রিলিয়ান্ট ছাত্র ছিল। বাবা ওকে ওয়েস্টে লেখাপড়া করতে পাঠিয়েছিলেন। সে এখন আমেরিকার কর্নেল ইউনিভার্সিটিতে এশিয়ান স্টাডিজ ডিপার্টে পড়ায়। ছোট শান্তিদেব ইঞ্জিনিয়ার, দুর্গাপুরে ছিল। আমি চাকরি ছেড়ে গ্রামে ফিরে চাষবাস নিয়ে মেতে আছি। বাই দ্য বাই, আমি জ্যাঠামশাইয়ের মতো ব্যাচেলার। শান্তিদেব বাবু? বিবাহিত, একটি মেয়ের বাবা।
মেয়ের বয়স বছর 7, স্কুলে প্রাইমারি সেকশনে পড়ে। কর্নেল আবার ইজি চেয়ারে হেলান দিয়ে চোখ বুজেছিলেন। সেই অবস্থায় বললেন, সম্প্রতি আপনার বাবার কাছে কোনো বিদেশি এসেছিলেন কি? সোমদেব একটু চমকে উঠে বললেন, হ্যাঁ, মাসখানেক আগে রন্তু এক সাহেবকে পাঠিয়েছিল চিঠি দিয়ে, কি একটা খটমটের নাম। হ্যাঁ, গ্যান্সলার, সাম গ্যান্সলার। আশ্চর্য, ব্যাপারটা আপনি বলায় এতক্ষণে কথাটি মাথায় এলো। গ্যান্সলার সাহেবই শিলটা হাতাননি তো? আপনার বোন সুইসাইড করেছিল কিভাবে? অতর্কিত প্রশ্ন করা কর্নেলের স্বভাব। সোমদেব হকচকিয়ে বললেন, বাড়ির পেছনের বাগানে একটা গাছে গলায় দড়ি দিয়েছিল। তবে পারু খুব জেদি আর হিস্টোরিক টাইপ ছিল। তাছাড়া আমরা জানতাম বিয়েটা সে মেনে নেয়নি। বাবা জোর করেই আমাদের অমতে বিয়ে দিয়েছিলেন। তো গ্যান্সলার সাহেব? কর্নেল চোখ খুলে সোজা হয়ে বসে বললেন, আমি তা বলিনি, ওটা জাস্ট একটা প্রশ্ন। আমি আপনার বাবার সঙ্গে কথা বলতে চাই। সোমদেবের মুখে স্বাভাবিকতা ফিরে এলো। আপনার পায়ের ধুলো পড়লে রায়ভবন ধন্য হবে। ডক্টর ঘোষের মুখে আপনার অনেক কীর্তিকলাপ শুনলাম। ডক্টর ঘোষের ফ্যামিলি একসময় কোদালিয়ায় ছিল, সেই সূত্রে চেনা জানা। যাই হোক, আমার এবং শান্তর প্রবলেম হলো বাবাকে নিয়ে। উনি পাগল হয়ে গেলে আমরা ভেসে যাব। কেন? সোমদেব অন্যমনস্কভাবে বললেন, প্রবলেমটা প্রপার্টি ঘটিত। আপনি গেলে ঠান্ডা মাথায় সব আলোচনা করব। আমি তাহলে উঠি। আপনি কখন যাচ্ছেন জানতে পারলে স্টেশনে শান্তু জিপ নিয়ে যাবে। সোমদেব উঠে দাঁড়ালে কর্নেল বললেন, ঠিক সময় দিতে পারছি না, তবে যাব। কোদালিয়া আমার চেনা জায়গা। সোমদেব কিছু বলতে ঠোঁট ফাঁক করলেন, কিন্তু বললেন না। নমস্কার করে বেরিয়ে গেলেন। কর্নেল চোখে হেসে বললেন, কি বুঝলে ডার্লিং? বললাম, একটা গ্রাম্য বনেদি ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড পাওয়া গেল। টিপিক্যাল ব্যাকগ্রাউন্ড অ্যান্ড দ্য সেম ক্যারেক্টার। সেই আদর্শবাদী স্কুল টিচার এবং পুরাতত্ত্বের বাতিক। আমি লক্ষ্য করেছি গ্রামের লোকেরা নিজেদের এরিয়ায় সবসময় প্রাচীন ইতিহাস এবং বিখ্যাত রাজা রাজরাকে এনে বসাতে চায়। কাল্পনিক অতীত সমৃদ্ধির গৌরব নিয়ে জাবর কাটে। এই ভদ্রলোক সোমদেব রায় ইজ কারেক্ট। মাটির তলায় পুতুল বা একটা কিছু পেয়ে গেলেই শটান গুপ্তযুগ। কলোনিয়াল হ্যাংওভার কর্নেল। সম্প্রতি একটা বইয়ে পড়েছিলাম, কলোনিয়ালিজম ইজ দ্য ওরিয়েন্টালিজম, কিংবা ওরিয়েন্টালিজমই কলোনিয়ালিজম। জয়ন্ত, তুমি উত্তেজিত। না, দেখুন, এই কবর খোঁড়া ব্যাপারটা আমার অসহ্য লাগে। আমার কাছে অতীতের চেয়ে বর্তমান নিয়ে মাথা ঘামানোই বড় কাজ, কারণ ভবিষ্যৎ সৃষ্টি হয় এই বর্তমান থেকেই। কর্নেল হাসলেন। কিন্তু ডার্লিং, প্রবলেম হলো অতীতের ভূত আমাদের পিছু ছাড়ে না। রবি ঠাকুরের আর্যবাণী ভুলে যাচ্ছ। অতীত গোপনে গোপনে ঠিকই কাজ করে যাচ্ছে। এনিওয়ে, রায়ভবনের এপিসোডটি ইন্টারেস্টিং। হ্যাঁ, খরষ্টলিপির চেয়ে ইন্টারেস্টিং। খরষ্টলিপিটা কি? আদি বৌদ্ধ যুগে উত্তর পশ্চিম ভারত, উত্তর পূর্ব ইরান, আফগানিস্তান থেকে মধ্য এশিয়া পর্যন্ত বৌদ্ধরা এই লিপি ব্যবহার করতেন। এটা আসলে সেমিটিক লিপি, ডান দিক থেকে পড়তে হয়। প্রাচীন অ্যারামাইক লিপির হরফ ছিল মাত্র 22টা। সেই লিপি অনুকরণ করে বৌদ্ধ অনুশাসন লেখা হতো প্রাকৃত ভাষায়। দক্ষিণবঙ্গে এই লিপি আবিষ্কারের দাবি কেউ কেউ করেন, যেমন সোমদেব বাবুর বাবা জয়দেব বাবু। আমি ওর লেখা পড়েছি, কিন্তু এটাই আশ্চর্য, কোথায় পাহাড়ি পশ্চিম ভারত আর কোথায় পূর্ব ভারতের সমতল নিম্নাঞ্চল। বৌদ্ধদের বড় ঘাঁটি ছিল মগধ কলিঙ্গ অঞ্চলে। সেখানে রাশি রাশি বৌদ্ধ পুরাদ্রব্য পাওয়া গেছে, অথচ কোনো খরষ্টলিপি মেলেনি। কাজেই
প্রশ্নটা হলো পশ্চিম পূর্ব যোগসূত্রটা কিভাবে মেলানো যাবে। অবশ্য মথুরায় খরষ্টলিপিরই একটা নিদর্শন পাওয়া গেছে, কিন্তু তার পাঠ নিয়ে বিতর্ক আছে। উঠে দাঁড়িয়ে বললাম, ওহ, মাথা ভো ভো করছে, চলি। জয়ন্ত, অতীতের ভূত পিছু ছাড়ে না। সেই ভূতকে দেখতে হলে কোদালিয়া চলো। আই প্রমিস ডার্লিং, তোমাদের দৈনিক সত্যসেবা পত্রিকা একটা অনবদ্য স্টোরি পাবে। অবাক হয়ে বললাম, চুরি যাওয়া জিনিসের উদ্ধারের কাজটা সরকার পুলিশকে দিয়েছে, আপনি পুলিশের রোলে নামবেন নাকি? আচ্ছা, প্রখ্যাত কর্নেল নীলাদ্রি সরকারের প্রেস্টিজ পাংচার হয়ে যাবে যে। কর্নেল হাসলেন না, গম্ভীর হয়ে বললেন, ন্যায়শাস্ত্রে অবভাস তত্ত্ব বলে একটা টার্ম আছে। হোয়াট অ্যাপিয়ার্স ইজ নট রিয়েল। ব্রোঞ্জের শিল এবং সেই শিল চুরি যাওয়া সম্ভবত একটা ঘটনার মুখোশ। জয়ন্ত, মুখোশের তলায় অন্য কেউ বা কিছু আছে। কি করে বুঝলেন? কর্নেল উঠে গিয়ে বুকশেলফ থেকে একটা বই টেনে বের করে আপন মনে বললেন, সোমদেববাবুর বোনের আত্মহত্যা, তারপর ব্রোঞ্জের শিল চুরি, জয়দেববাবুর মধ্যে পাগলামির লক্ষণ, সম্প্রতি ঘটিত কি একটা প্রবলেম। আমার কেন যেন বড্ড অস্বস্তি হচ্ছে। জাস্ট অ্যান আনক্যানিং ফিলিং। কর্নেল তার ইজি চেয়ারে ফিরে বইটার পাতা খুলে বিড়বিড় করতে থাকলেন। কথাগুলো বুঝতে পারছিলাম না। বইটার কভারে লেখা আছে, দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ খরষ্টি স্ক্রিপ্ট। পুজোর কয়েকটা দিন বড় বিশ্রী গেছে, ঝিরঝিরে বৃষ্টি যখন তখন। দশমীর দিন তো কলকাতা জুড়ে প্রায় বন্যার দুর্যোগ। তারপর থেকে আবহাওয়া চমৎকার প্রসন্ন। কথা ছিল কর্নেলের সঙ্গে হিমালয় যাত্রা করব। ততদিনে বাঙালি পর্যটকদের ভিড় ঘরমুখী হবে। স্থান বাছাই না হলেও আমাদের লক্ষ্য ছিল উত্তরপ্রদেশ। কিন্তু হঠাৎ ত্রয়োদশীর দিন কোদালিয়া থেকে এক সোমদেব রায় এসে প্রোগ্রাম ভণ্ডুল করে দিলেন। সোমদেবের বাবার চেয়ে কর্নেল কোনো অংশে কম যান না, মাথায় একটা কিছু ঢুকলেই হলো। তাই নিয়ে একেবারে মরণপণ লড়াইয়ে নেমে যাবেন। সমস্যা হলো, সেই লড়াইয়ে আমাকেও জড়িয়ে জেরবার করবেন। গত বছর এমনই শরতে ওড়িশার জঙ্গলে একটা পাখির পিছনে নিজে ছোটাছুটি করে সারা দিন কাটিয়েছিলেন এবং আমার হয়েছিল সাপের ছুঁচো গেলা অবস্থা। সঙ্গ ছাড়লে জঙ্গলে বেঘরে প্রাণটি খোয়াতে হতো। কাজেই পেছনে পেছনে খালি পেটে অকারণ ছোটাছুটি করে কাটাতে হয়েছিল। তবে হ্যাঁ, জঙ্গল থেকে বেআইনি কাঠ পাচারের সরজমিন অভিজ্ঞতা থেকে একটা রিপোর্টার্স উপহার দিতে পেরেছিলাম আমার রুজির মালিক দৈনিক সত্যসেবক পত্রিকাকে। তাই কথাটা তুলতেই কর্নেল আমাকে সেটা স্মরণ করিয়ে মুখ বন্ধ করে দেন। পরদিন দুপুর অবধি কর্নেলের সাড়া নেই দেখে আশা করছিলাম সম্ভবত হারানো শিল পুলিশ উদ্ধার করে দিয়েছে। তাই কর্নেল কোদালিয়া যাত্রার প্রোগ্রাম বাতিল করে দিয়েছেন। কিন্তু হঠাৎ দুটোয় ওর টেলিফোন এলো। জয়ন্ত, তৈরি হয়ে এসো, শিয়ালদায় 3:10 ট্রেন। কোদালিয়া? কোদালিয়া, কুইক ডার্লিং, কুইক। কিন্তু আবার একটা মিস অ্যাপ হয়েছে রায় ভবনে। সোমদেববাবুর লোক এসে খবর দিয়ে গেল। মিস অ্যাপ? কমলেশবাবু? না, নন্দ নামে ওদের বাড়ির একজন পুরনো সার্ভেন্ট গত রাত্রে খুন হয়েছে। বডি পাওয়া গেছে বাড়ির বাগানে আজ ভোরবেলায়। চলে এসো। লাইন কেটে গেল। কয়েক সেকেন্ডের জন্য একটা অতর্কিত ত্রাস আমার বুকের ভেতর ধাক্কা দিল। আজকাল দেশের আইন শৃঙ্খলার যা অবস্থা, অজানা গ্রাম্য জায়গায় খুনো খুনির মধ্যে গিয়ে পড়া কি ঠিক হবে? একটু ইতস্তত করে আলমারির লকার থেকে 6 রাউন্ডার অটোমেটিক রিভলভার বের করলাম। কবছর আগে চিতপুর রেল ইয়ার্ডে স্মাগলিং র্যাকেটের খবর কাগজে ফাঁস করার পর আমার উপর হামলা হয়েছিল। তারপর পুলিশ কমিশনার উদ্যোগী হয়ে
আমাকে এই অস্ত্রটার লাইসেন্স পাইয়ে দেন। কর্নেলেরও অবশ্য রাইফেল আছে। অবসরপ্রাপ্ত সামরিক অফিসারের পক্ষে লাইসেন্স পাওয়া সোজা। তবে কর্নেল বলেন, বয়স হয়েছে, শারীরিক ক্ষমতার উপর নির্ভরতা কমে যাচ্ছে। তবে ভেবে দেখো ডার্লিং, এই মরজগতে মৃত্যু অমোঘ। তবু বেঘরে প্রাণের মতো দামি জিনিস খোয়ানোটা ভারী অসম্মানজনক। প্রাণ প্রকৃতির দান। প্রাণ নেওয়ার অধিকার শুধু প্রকৃতির আছে। অন্য কেউ এতে নাক গলাক, এটা আমি বরদাস্ত করতে পারি না। বিশালদেহী কর্নেলের বয়স প্রায় 70-এর কাছাকাছি হয়ে এলো। অথচ মুখে উনি যাই বলুন জানি এবং দেখেওছি বটে। এ বয়সেও অনেক শক্তিমান জওয়ানকে ঢিট করতে উনি পটু। সামরিক জীবনে হাতাহাতি লড়াইয়ের গেরিলা কৌশল এখনো ভোলেননি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বর্মার জঙ্গলে মার্কিন সেনাদের গেরিলা যুদ্ধে তালিম দিয়েছেন। 6-এর দশকেও ভারতীয় সেনাবাহিনীর লাদাখ ডিভিশনের গেরিলা গ্রুপকে পাহাড়ি অঞ্চলে যুদ্ধের ট্রেনিং দিয়েছিলেন। এইসব কথা ভাবলেই ওর সঙ্গী হওয়ার ঝুঁকি নিমেষে ঘুচে যায়। কর্নেলের ইলিয়ট রোডের 3 তলার অ্যাপার্টমেন্টে যখন পৌঁছলাম তখন 2:30 বাজে। উনি তৈরি হয়ে আমার অপেক্ষা করছিলেন। সেই চির পরিচিত বেশভূষা, মাথায় টাক ঢাকা টুপি, পরনে ফুল হাতা জ্যাকেট এবং ছাই রঙা আঁটো পাতলুন, পায়ে হান্টিং বুট, বুকে ঝুলন্ত বাইনোকুলার এবং ক্যামেরা, পিঠে আটা প্রকাণ্ড কিটব্যাগ থেকে প্রজাপতি ধরা নেটস্টিক উকি মেরে আছে। মুখে সাদা দাড়ি ঝকমক করছে। বড় রাস্তার মোড়ে ট্যাক্সি পাওয়া গেল। ট্যাক্সিতে যেতে যেতে বললাম, কাল আপনি অ্যানক্যানি ফিলিং এর কথা বলছিলেন, তারপর এই খুন খারাপি। বস, আমার ধারণা আপনার মধ্যে সত্যিই কোনো অতীন্দ্রিয় শক্তি আছে। কর্নেল একটু হাসলেন। না, ওসব বুজরুকি ব্যাপার। আসলে আমার মনে হয়েছিল আবার কোনো একটা অঘটন ঘটবে। কেন মনে হয়েছিল বলতে আপত্তি আছে? জানি না, তবে সোমদেব বাবুর বিবরণকে যদি নিখুঁত তথ্য মানে ডেটা ধরে নি, তাহলে দেয়ার ওয়াজ সামথিং অড সামওয়্যার। কি একটা গোপন ঘটনা থেকে এই ডেটা গড়ে উঠছে। মানুষের মগজ আসলে একটা জটিল কম্পিউটার ডার্লিং। উফ, বড্ড হেয়ালি হয়ে গেল বস। কর্নেল ঘড়ি দেখে বললেন, ও, তোমাকে বলা হয়নি, নন্দের ডেড বডি দেখে প্রথমে সবাই ভেবেছিল সুইসাইড। একই গাছ থেকে গলায় দড়ির ফাঁস আটকে ঝুলছিল। মর্গে সদ্য নতুন একজন ডাক্তার এসেছেন। তার চোখে পড়ে বডির পিঠের হাটের উল্টো দিকে ইঞ্জেকশনের চিহ্ন। রক্তে সাংঘাতিক নিকোটিন পয়জন পাওয়া গেছে। চমকে উঠে বললাম, সর্বনাশ, তাহলে তো। কর্নেল আমার কথার ওপর বললেন, সেটাই প্রশ্ন। নন্দ রবি ঠাকুরের কথায় পুরাতন ভৃত্য। সে কি কিছু জানতো যে জন্য তাকে চুপ করিয়ে দেওয়া হলো? সিল চুরির ব্যাপারে? জানি না। কর্নেল অন্যমনস্কভাবে আস্তে কথাটা বললেন। মৌলালিতে প্রচণ্ড জ্যাম। ট্যাক্সি ড্রাইভার তেতো মুখে গজগজ করতে থাকলো। তার বক্তব্য, শিয়ালদার মুখে ফ্লাইওভার করে হলোটা কি? জ্যাম সরিয়ে আনা হলো শুধু। गोरमिन लोग खाली उल्टा के सीधा और सीधा के उल्टा करता। देखिए साहब, देखिए, मिनी बस टेरम लाइन का ऊपर खड़ा होके पैसेंजर उठाता। कोई कानून है? स्टेशने पहुंचते 3টে বেজে গেল। টিকিট কাউন্টারে লম্বা লাইন। তবে ব্যস্ততার কারণ ছিল না। ট্রেন ছাড়লো 3:30। ভয়াবহ ভিড়। স্টেশনের নাম কোদালিয়া ঘাট রোড। কুসমিনকালে শুনিনি। কর্নেল উঁচু মানুষ হওয়ায় তার দিকে লক্ষ্য রেখেছিলাম। ঘণ্টাখানেক পরে ভিড় কমে গেল। জানলার ধারে বসার জায়গাও মিলল। কর্নেল বাইনোকুলারে পাখি টাখি দেখতে লাগলেন।
5:30 কোদালিয়াঘাট রোডে নেমে দেখি বেশ বড় স্টেশন। মেইন গেট দিয়ে বেরোতেই বছর 30-32 বয়সের একজন শক্ত সমর্থ গড়নের ভদ্রলোক কর্নেলের সামনে এসে নমস্কার করলেন। আপনি কি কর্নেল সরকার? কর্নেল বললেন, শান্তিদেব রায়? আগে বড়দা আপনার চেহারার ডেসক্রিপশন দিয়েছিলেন, তা আমরা আশা করেছিলাম আপনি দুলালের সঙ্গে আসবেন। স্টেশনে জিপ নিয়ে এসেছিলাম, আসুন বলে শান্তিদেব আমাকে নমস্কার করলেন। আপনি সম্ভবত সাংবাদিক। নমস্কার করে বললাম, জয়ন্ত চৌধুরী। স্টেশন বাড়ির সিঁড়ি দিয়ে নামতে নামতে শান্তিদেব বললেন, আপনাকে পেয়ে আমার একটা বড় লাভ হবে মিস্টার চৌধুরী। ওসব খুনোখুনি নিয়ে আমার মাথা ব্যথা নেই, দাদা ওসব দেখুক। আমার ফার্ম হাউসে আপনাকে নিয়ে যাব। বিনা সারে নানা জায়গায় মাটির মিশ্রণ ঘটিয়ে আমি অসম্ভবকে সম্ভব করেছি। আই মাস্ট শো ইউ দ্য এক্সপেরিমেন্ট। নেচারের কাছে কত কৌশলে বেশি আদায় করা যায়। এদিকে প্লিজ। এখানে সাইকেল রিক্সার ভিড়ে গাড়ি পার্ক করা যায় না। লাস্ট 1 মিনিট হাঁটতে হবে। বাজার ছাড়িয়ে গিয়ে রাস্তা একটা নদীর ব্রিজে পৌঁছেছে। নদীটা দেখেই তার প্রেমে পড়ে গেলাম। উতরাইয়ের পর বাঁদিকে শুরু হয়েছে বসতি এলাকা। ব্রিজ থেকে দেখেই বুঝতে পারছিলাম কোদালিয়াকে ঠিক গ্রাম বলা চলে না, মফস্বল শহরের আকৃতি প্রকৃতি। জিপ বসতির শেষ দিকটায় একটা পুরনো দোতলা বাড়ির ফটক দিয়ে ঢুকল। বনেদি জমিদার বাড়ি যেমন হয়, বিশাল চৌহদ্দি, উঁচু জরাজীর্ণ পাঁচিলে ঘেরা। পেছন দিকে এলোমেলো উঁচু নিচু গাছের জটলা দেখে বুঝলাম ওটাই সেই বাগান। অনুমান করলাম বাগানের ওধারে কাছাকাছি নদীটা বয়ে গেছে, কিন্তু এই জায়গাটা যথেষ্ট উঁচু। ধাপবন্দি সিঁড়ি উঠে গেছে বাড়ির পোর্টিকো থেকে। প্রকাণ্ড দরজার সামনে দাঁড়িয়েছিলেন সোমদেব রায়। পরনে এখন পাজামা পাঞ্জাবি, হাতে সেই ছড়ি। গতকাল কর্নেলের ড্রয়িং রুমে বসে একেবারে অনুমান করতে পারিনি এরা এমন একটা অভিজাত পরিবারের মানুষ। দোতলা বাড়িটা স্থাপত্য শৈলী প্রমাণ দিচ্ছে পুরনো ঐতিহাসিক সমৃদ্ধির। এখন ক্ষয়াটে, নির্জীব, অপরিচ্ছন্ন দেখালেও উদ্ধত অতীত আভিজাত্যের লক্ষণ স্পষ্ট। স্থবির সিংহের মতো বাড়িটা ধূসর চোখে তাকিয়ে আছে। সোমদেব অভ্যর্থনা করে ঘরে নিয়ে গেলেন। ঘরটা একটা হল ঘর, একটা ফায়ার প্লেস পর্যন্ত আছে। দেওয়ালে কয়েকটা মলিন পোর্ট্রেট, এক কোণে পুরনো সেকেলে সোফা, কয়েকটা গদি ছেঁড়া চেয়ার দেওয়ালে দাঁড় করানো। মাঝখানে বেখাপ্পা একটা বিশাল ডিমালো সাদা পাথরের টেবিল। শান্তিদেব ঘরে ঢোকেননি। বাইরে ওর জিপের শব্দ শুনে বুঝলাম চলে গেলেন কোথাও। সোমদেবকে গম্ভীর দেখাচ্ছিল। গোফতারি কামান নিয়াজ। ভিতরে একটা দরজার কাছে যেমন তেমন প্যান্ট শার্ট পরা বেটে একজন ভদ্রলোক দাঁড়িয়েছিলেন। তিনি কর্নেলকে নমস্কার করলেন। সোমদেব বললেন, দুলাল, কর্নেল সাহেবদের গেস্ট রুমে নিয়ে যাও। তারপর কর্নেলকে বললেন, একটু বিশ্রাম করুন, আমি আসছি। দুলালবাবু একটা খালি ঘরের ভিতর দিয়ে দক্ষিণ পশ্চিম কোণে একটা কাঠের সিঁড়ির কাছে আমাদের নিয়ে গেলেন। বললেন, একটু কষ্ট করে উপরে উঠতে হবে স্যার। সিঁড়িটা মাত্র 1.5 হাত চওড়া। ওঠার মুখে একটা দরজা খোলা ছিল। বাইরে খোলামেলা এক টুকরো বারান্দা দেখতে পেলাম। বারান্দার নিচে দেশি বিদেশি ফুল গাছ আর গুল্মের বাগান। অযত্নে জঙ্গল হয়ে আছে। ঘোরালো সিঁড়ি বেয়ে মোটামুটি বড় একটা ঘরে পৌঁছলাম। কর্নেল জানলার কাছে গিয়ে বললেন, বাহ! নদী এবং ওপারে খাপচা খাপচা ঝোপ জঙ্গল আর ধান ক্ষেত দেখা যাচ্ছিল। সূর্যাস্তের ফিকে রোদে নদীর জল ঝিলমিল করছিল। আমিও না বলে পারলাম না, বিউটিফুল। দুলালবাবু বললেন, এটা সাবেকি আমলের গেস্ট রুম স্যার। শুনেছি
জমিদারি আমলে সাহেবরা এসে ঘরে থাকতেন। নদীর ওপারে তখন ঘন জঙ্গল ছিল, বাঘ মারতে আসতেন সাহেবরা। এখন সব ধান ক্ষেত হয়ে গেছে, একটা শিয়ালও নেই। কর্নেল ছোট ব্যালকনিতে গিয়ে বাইনোকুলারে পাখি খুঁজতে থাকলেন। দুলালবাবু দুটো চেয়ার নিয়ে গেলেন ব্যালকনিতে, বললেন, আমি আসছি স্যার, আর একটা কথা, কোনো দরকার হলে ওই সুইচটা টিপবেন। দুলালবাবু চলে গেলেন। চেয়ারে বসে বললাম, এই ভদ্রলোককে? কর্নেল চোখে বাইনোকুলার রেখেই বললেন, শান্তিদেবের ফার্ম হাউসের কর্মচারী। বোঝা যাচ্ছে নন্দ বেচারা মারা না পড়লে সেই আমাদের সেবা টেবা করত, তার বদলে দুলালবাবুকে বহাল করা হয়েছে। একটা ব্যাপার আশ্চর্য লাগছে। কি? সে কমলেশবাবুকে দেখলাম না। তাকে দেখতে হলে থানায় চলে যাও। চমকে উঠে বললাম, তার মানে? পুলিশ ওকে অ্যারেস্ট করেছে। নন্দকে খুনের চার্জে? হ্যাঁ। কিন্তু উনি কেন নন্দকে খুন করবেন? মোটিভটা কি থাকতে পারে? কাঠের সিঁড়িতে শব্দ শোনা গেল। কর্নেল চেয়ার টেনে বসলেন। সোমদেববাবুকে দেখা গেল। উনি একটা মোড়া তুলে এনে দরজার কাছে বসলেন। ব্যালকনিতে তিনজনের ঠাঁই হবে না, এত স্বল্পায়তন। সোমদেব বললেন, সমস্ত ব্যাপারটা আমার কাছে তালগোল পাকিয়ে গেছে। এবার মনে হচ্ছে আমিও পাগল হয়ে যাব, কারণ পারুর ব্যাপারটা আমাকে হন্ট করছে। মর্গের আগের ডাক্তার ছিলেন বয়স্ক মানুষ, দায় সারা কাজ করতেন। নতুন ডাক্তারবাবুর মতো অ্যালার্ট থাকলে নিশ্চয়ই ধরা পড়ত। একইভাবে পারুকে। চোখে জল এসে গিয়েছিল সোমদেবের। রুমাল বের করে চোখ মুছলেন। কর্নেল বললেন, আপনার বাবা জানেন নন্দ মারা গেছে? না, ওকে আমরা বলিনি। বুঝতেই পারছেন, বাবা এখন আনপ্রেডিক্টেবল ম্যান হয়ে উঠেছেন। কি রিয়াকশন হবে তা তো জানি না। আপনার বাবাকে দেখাশোনা করতো কে? উনি স্বাবলম্বী মানুষ, কারো সাহায্য নিতেন না। সিল চুরির পর কমলেশই ওকে দেখাশোনা করত। তাছাড়া কেন জানি না নন্দকে বাবা কিছুদিন থেকে বরদাস্ত করতে পারছিলেন না। ধারে কাছে দেখলেই ধমক দিয়ে সরে যেতে বলতেন। এটা কোন সময় থেকে? সোমদেব একটু ভেবে নিয়ে বললেন, পারুর মৃত্যুর পর থেকে। এখন আপনার বাবার দেখাশোনা কে করছে? শান্তর বউ। 11টা নাগাদ পুলিশ কমলেশকে বাজার থেকে অ্যারেস্ট করেছে। তারপর বাবা ওকে ডাকাডাকি করেছিলেন। শান্তর বউকে বাবা মোটামুটি পছন্দ করেন। আমরা তাকে শিখিয়ে দিয়েছি। বাবা জিজ্ঞেস করলে যেন বলে কমলেশ কলকাতা গেছে কি কাজে। শুনে উনি কি বলেছেন? কিছু বলেননি। শান্তর বউকে আপনি বরং জিজ্ঞেস করবেন, ডিটেলস বলবে। কোন গাছে নন্দের বডি ঝুলছিল এখান থেকে দেখা যায়? সোমদেব ছড়ি তুলে বললেন, ওই যে পাইন গাছটা দেখছেন, তার পেছনে আম গাছটা, ওদিকে একটা লম্বালম্বি ডাল আছে, সেই ডালে। কর্নেল বাইনোকুলারে গাছটা দেখতে থাকলেন। আমি বললাম, আশ্চর্য তো, এই মাটিতে পাইন গাছ। সোমদেব বললেন, শান্তুর যেমন এগ্রিকালচারের বাতিক, আমার ঠাকুরদা তেমনি প্ল্যান্টেশনের বাতিক ছিল। নর্থ বেঙ্গলে ওর কয়েকটি চা বাগিচা ছিল। তরাইয়ের জঙ্গল থেকে অনেক ধরনের গাছ এনে পুঁতেছিলেন। সব গাছ বাঁচেনি, কিভাবে ওই পাইনটা? কর্নেল বললেন, পাইন দীর্ঘজীবী গাছ। ক্যালিফোর্নিয়ায় 3000 বছরের সিকুইয়া পাইন আছে। অবশ্য এটা হিমালয়ান পাইন। বললাম, কিন্তু এটা তো পাহাড়ি এলাকার মাটি নয়, এখানে পাইন গাছের বেঁচে থাকাটা আশ্চর্য। কর্নেল হাসলেন। আশ্চর্য হলেও তুমি গাছটা দেখতে পাচ্ছ। সোমদেব বললেন, আসলে এই মাটিটা বাবার মতে প্রাচীন যুগের কোনো ধ্বংসাবশেষ। বাবার ছোটবেলায় ঠাকুর দালানের ভিত খুঁড়তে নাকি পাথরের স্ল্যাব পাওয়া গিয়েছিল। 2টো স্ল্যাব বাবার ঘরে রাখা আছে। এটা নাকি একটা মাউন্ট ছিল। 19th সেঞ্চুরিতে তার ওপর এই বাড়িটা তৈরি। আমাদের বংশের কুলকারিকায় আছে 17th সেঞ্চুরিতে মোঘল সেনাপতি মান সিংহের সঙ্গে
আমাদের পূর্বপুরুষ এই এলাকায় এসেছিলেন। তো সিঁড়িতে আবার পায়ের শব্দ শোনা গেল। দুলালবাবু একটা ট্রেতে স্ন্যাক্স আর কফির প্লেট পেয়ালা সাজিয়ে ঘরের টেবিলে রাখলেন। আমরা ঘরে গেলাম। দুলালবাবু চেয়ার দুটো নিয়ে এলেন। তারপর আস্তে আস্তে বললেন, মানিক এসেছে। বললাম বড়দা এখন ব্যস্ত। বলল খুব জরুরি দরকার। কি বলবো? সোমদেব ব্যস্তভাবে বললেন, বাবার ঘরে গিয়ে ঢোকেনি তো? না, ছোট বৌদি আছেন বাবু মশাইয়ের কাছে। মানিক হল ঘরে বসে আছে। জ্বালাতন। আসি কর্নেল সাহেব, বলে সোমদেব বেরিয়ে গেলেন। দুলালবাবু কুণ্ঠিতভাবে বললেন, স্যার কফি ছাড়া কিছু খান না শুনে ছোট বৌদি কফি আনিয়ে রেখেছিলেন। টেস্ট ঠিক আছে স্যার? কর্নেল চুমুক লাগিয়ে বললেন, ফাইন, আপনার ছোট বৌদিকে থ্যাঙ্কস জানিয়ে দেবেন। দুলালবাবু বললেন, লক্ষ্মী প্রতিমা স্যার, উনি এত বড় সংসারটাকে রেখেছেন। পারো দিদিমণি তো জামাইবাবুর চেয়ে এক কাঠি সরেস ছিল। পরনের শাড়িটা পর্যন্ত গুছিয়ে পড়তে জানতো না। আর কথায় কথায় ভাঙচুর। ছোট বৌদির হেনস্তা। তো ছোট বৌদি মাটির মানুষ, ননদকে পেটের মেয়ের মতো সামলে রাখতেন। অথচ দেখুন কলকাতার মেয়ে, অনার্স গ্র্যাজুয়েট। এদিকে পারু দিদিমণি হায়ার সেকেন্ডারি পাস। হেডমাস্টার বাবার মনের অবস্থা বুঝুন স্যার। কর্নেল একটু হেসে বললেন, বড় ছেলে থিয়েটার করেন, এতে বাবার অমত ছিল না? দুলালবাবু হাসলেন। অমত কি বলছেন স্যার? কতবার ত্যায্যপুত্র করবেন বলে থ্রেটেন করেছেন। তবে বড়দার থিয়েটার স্যার মাঝে মাঝে কলকাতা গিয়ে প্রাইজ নিয়ে আসে। নিজেই নাটক লেখেন, ডাইরেকশন দেন, অ্যাক্টিং করেন। একেবারে অন্যরকম থিয়েটার স্যার। এবার পুজোয় হওয়ার কথা ছিল, পারু দিদির মিসআপের জন্য ডেট পিছিয়ে গিয়েছিল। আবার নন্দের মিসআপ। এদিকে বাবু মশাইয়ের হঠাৎ মাথা খারাপ। শিলচুরি? আগে আপনাকে তো বলেছি স্যার, বাবু মশাইয়ের ঘরে উঁকি মেরে অনেক কিছু দেখেছি, কিন্তু তেমন কোনো জিনিস দেখিনি। জার্মান সাহেব এলেন ও মাসে। বড়দা মেজদাকে আমেরিকায় চিঠি লিখে ওর কাছে খোঁজ নিতে বলেছিলেন। সেদিন মেজদা চিঠি এলো। সাহেব বলেছেন, না, তাকে তেমন কিছু দেখাননি বাবু মশাই। আমি কর্নেলের দিকে তাকালাম। সোমদেববাবু তো কাল সকালে আপনার কথা শুনে। কর্নেল চোখ কটমটিয়ে বললেন, লিপিটা খরষ্টি না খরস্তি এইসব পণ্ডিতরা ভালো বোঝেন। পাকিস্তানি আর পার্সিয়ান পণ্ডিতদের দাবি কথাটা খার পোস্তি। খার মানে গাধা, পোস্ত মানে চামড়া। সংস্কৃতে খার মানে গাধা। গাধার ভুঁড়ির চামড়ায় লেখা বলেই নাকি খার পোস্তি। যাই হোক, মহাযানী বৌদ্ধদের লেখা সংস্কৃতে বুদ্ধের জীবনী ললিত বিস্তার বইয়ে ব্রাহ্মী খরস্তি নিয়ে 64টা লিপির উল্লেখ আছে। বইটা রাজেন্দ্রলাল মিত্র গত শতকে ইংরেজি অনুবাদ করেছিলেন। ব্যাপারটা বড্ড জটিল, বুঝলে জয়ন্ত? আমি তো ফ্যালফ্যাল করে তাকিয়েছিলাম। দুলালবাবুও হাঁ করে তাকিয়েছিলেন কর্নেলের দিকে। বললেন, আগে স্যার, ঠিক এই সব কথাবার্তা বলতে শুনেছি বাবু মশাইয়ের মুখে। কমলেশের সঙ্গে এই নিয়ে ডিসকাস করতেন। কর্নেল বললেন, কখন শুনেছেন? কর্নেলের প্রশ্নের ঝাঁজে একটু ভড়কে গিয়ে দুলালবাবু বললেন, আগে রাত্রিবেলা। আমি তো সারাটা দিন ফার্মেই থেকেছি। সন্ধ্যের পর ছোটবাবুর সঙ্গে এসে চা কফি খেয়ে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাড়ি ফিরতাম। ছোটবাবুর ড্রয়িং রুম থেকে বাবু মশাইয়ের কথাবার্তা স্পষ্ট শোনা যায়। ফার্মে কত বিঘে জমি আছে? 25 একর, 3 ভাই 1 বোনের নামে। বাবু মশাইয়ের বাবা উইল করে গিয়েছিলেন। বাবু মশাই তো মাস্টারি আর ওই সব ছাইপাশ নিয়ে ব্যস্ত থেকেছেন। বাবু মশাইকে দিয়ে গেছেন শুধু এই বাড়িটা। তাও ছোটবাবু চাকরি ছেড়ে না এসে পড়লে বাবু মশাই বাড়িটা মিউজিয়াম আর লাইব্রেরি করার জন্য গভর্নমেন্টকে দান করে ফেলতেন। বরাবরই স্যার এই রকম পাগলামি ছিল। একবার খেয়াল হলো গার্লস স্কুলের জন্য বাড়িটা দান করবেন। তখন
আবার কাঠের সিঁড়িতে শব্দ। দুলালবাবু চুপ করে গেলেন। সোমদেব এসে বললেন, বৌমা তোমাকে ডাকছে। দুলালবাবু বললেন, যাই, এদের খাওয়া হলে ট্রেটা নিয়ে যাব ভেবে ওয়েট করছিলাম। পরে নিয়ে যেও। দুলালবাবু চলে গেলেন। সোমদেব মোড়ায় বসে বললেন, কমলেশের এক কলিগ এসেছিল, মানিক চ্যাটার্জি নাম, পলিটিক্যাল পার্টির মাতব্বর। দুপুরে একবার এসেছিল, এখন আবার এসে বলছে কমলেশ এ কাজ করতেই পারে না। আমি বললাম পুলিশ কেস, আমরা কেউই ওর নাম করিনি। পুলিশ সবাইকে জেরা করে গিয়ে ওকে অ্যারেস্ট করেছে। পুলিশকে গিয়ে বলো। মানিক বলছে আমিও যেন ওর সঙ্গে যাই। তা কি করে হয়? আসল কথাটা এবার বলি। শান্তুর বউ মিথ্যেবাদী সাব্যস্ত হবে না? সে স্পষ্ট দেখেছে জ্যোৎস্না ছিল রাত্রে, কমলেশ আর নন্দ বাগানের দিকে যাচ্ছে। তখন প্রায় রাত 10:30 কি 11টা হবে। শান্তু খবর পাঠায়নি রাত্রে ফার্ম হাউসে থাকবে। তাই বৌমা। কর্নেল চুর ধরাচ্ছিলেন। তার কথার ওপর বললেন, ওর সঙ্গে কথা বলতে চাই। সোমদেব গম্ভীর মুখে বললেন, আসবে, আমি বলে এলাম আসতে। শুনছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজের কর্নেল কাহিনী থেকে খরষ্টি লিপিতে রক্তের প্রথম পর্ব। খুব তাড়াতাড়ি ফিরব দ্বিতীয় পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।